বরাবরই এই সংখ্যালঘুরা একটা তাণ্ডব চালায়। যারা বিশেষ করে শাসন ক্ষমতায় থাকে পশ্চিমবঙ্গে, তাদের দ্বারা আশ্রিত গুন্ডা বাহিনী। সেবার তো হয়নি 2021-এ, তো এবার কি ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটাকে উপহার দিতে চলেছে? জয়ের তো একদম গেরুয়া আবির 4 তারিখে আপনারা দেখবেন টিভির পর্দায়, যখন সকাল 7টার পর থেকে যখন রেজাল্ট আসতে শুরু করবে, ফল প্রকাশ হতে শুরু করবে, আর 12টা 1টার সময় দেখবেন যে বিজেপি পশ্চিমবঙ্গে, আমি তো আগে 180 থেকে 200 বলতাম, এখন বলছি 200 থেকে 220-র মধ্যে আর এই সিট পাবে। সব জায়গাতে আমি দেখলাম একদম সুন্দরভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। তৃণমূল এখন আর গন কেস। কারণ কি, তৃণমূল আমার যেটা মনে হয় যে, আমি কিছুদিন আগে আগে ভাবছিলাম যে ওরা 80টি মতন আসন পেতে পারে, কিন্তু এখন ওটা নেমে গিয়ে 60 থেকে 70-এ চলে আসতে পারবে। তৃণমূল এখন আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওরা এখন পরিত্যক্ত একটা পার্টি হয়ে গেছে। আমার ধারে কাছেও মানিক মাইতি বাবু নেই। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হলো এবং আজ আমরা ছিলাম সারাদিন দাঁতন বিধানসভায়। দাঁতন বিধানসভায় সারাদিন আজ কেমন ভোট গ্রহণ হলো, মানুষ সারাদিন কিভাবে ভোট দিলেন, আদৌ ভোট দিতে পারলেন কিনা, পুরোটাই আমরা আজকে পর্যবেক্ষণ করলাম। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি অজিত কুমার জানা, বিজেপির মনোনীত যিনি প্রার্থী, তাকে, এবং তার সঙ্গে আমরা কথা বলে নেব। দাদা, বাংলা হান্টে আপনাকে স্বাগত। প্রথমেই, আজ সারাদিন আপনি পুরো সমস্ত বুথ, এখানে বোধহয় 271খানা বুথ রয়েছে, তো সব বুথে বুথে ঘুরলেন, কি আপনার নজরে এলো? এবারে যেটা নজরে এলো যে, মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভয় আর কাটিয়ে উঠে সেই এই তার যে গণতন্ত্রের প্রতি আস্থা আর অন্যায়ের প্রতি যে প্রতিবাদ, তার প্রতিফলন ভোট বাক্সে করেছে, সেটা দেখা গেল। আর সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। আমি প্রায় 50টার মতন আমি বুথে ঘুরে এলাম। সব জায়গাতে আমি দেখলাম একদম সুন্দরভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। এটা গণতন্ত্রের জয়। একদমই। এর পর দাদা, যদি মানে কোনো রকম, মানে কি মনে হচ্ছে যে দাঁতন বিধানসভায় কি হতে চলেছে? মানুষ তো ভোট দিয়েছে, আপনি নিজেই বলছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছে, মানে জয়ের আবির কোন দিকে মনে হচ্ছে, কোন দিকে উঠবে? জয়ের তো একদম গেরুয়া আবির 4 তারিখে আপনারা দেখবেন টিভির পর্দায়, যখন সকাল 7টার পর থেকে যখন রেজাল্ট আসতে শুরু করবে, ফল প্রকাশ হতে শুরু করবে, আর 12টা 1টার সময় দেখবেন যে বিজেপি পশ্চিমবঙ্গে, আমি তো আগে 180 থেকে 200 বলতাম, এখন বলছি 200 থেকে 220-র মধ্যে আর এই সিট পাবে। সিট পেয়ে বিধায়ক নিয়ে আগামী যে বিধানসভা, সেটা ভারতীয় জনতা পার্টি গঠন করবে। অমিত শাহজি 2021-এ যখন বিধানসভা ভোটের আগে তিনি যখন ভোট প্রচারে এসেছিলেন, তখন তিনি বলে গিয়েছিলেন বা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে গিয়েছিলেন যে আপকি বার 200 পার। তো সেবার তো হয়নি 2021-এ, তো এবার কি ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটাকে উপহার দিতে চলেছে বলে মনে হয়? ওই যে উনি বলেছেন না 200 পার, 21-এ বলেছিলেন, সেটা আমরা 26-এ করে দেখাবো 200 পার। আচ্ছা, তো এই যে এখানে আমি আজকে সারাদিন দাঁতন বিধানসভায় ঘুরলাম, আপনার সঙ্গেও আমার দেখা হয়েছে পথে, এমনকি তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন মানিক মাইতি, তার সঙ্গেও দেখা হয়েছে। তো সেক্ষেত্রে দাঁতন বিধানসভায় এর আগেও যখন ভোট হয়েছে, রিগিং এর একটা অভিযোগ আগাগোড়া ছিল, তো এবার কি মনে হয়, মানে রিগিং হয়েছে বলে মনে হয়? না, রিগিং হয়নি। একটু যেসব এলাকায় আমরা পোলিং এজেন্ট দিতে পারিনি, 4-5-6টা মতো এরকম আমাদের সংখ্যালঘু এলাকা আছে, পুরোপুরি সংখ্যালঘু এলাকা আছে, সেখানে শুরু হয়েছিল। কিন্তু ওখানে আমাদের অন্যভাবে যে সমস্ত পোলিং এজেন্টরা ছিলেন, তারা প্রতিবাদ করেছেন, বা পাশাপাশি যারা ছিল খবর পেতেই রই রই করে যখন গেছেন ওখানে পোলিং বুথের কাছে গেছেন, তখন সেটা আবার কন্ট্রোল হয়ে গেছে। 2-4টা-5টা ভোট হয়তো পড়ে থাকতে পারে এরকম করে, কিন্তু সঙ্গে সঙ্গে এটা কন্ট্রোল হয়ে গেছে। এরপরে রিগিং একদম, এই ব্যাপারে আজকের এই ভোটে রিগিংয়ের প্রশ্ন নেই, রিগিং হয়নি। আচ্ছা, ওই 21 তারিখে যে যেদিনকে নির্বাচনী প্রচার শেষ হলো, সেদিন যে এখানে রণক্ষেত্র হয়ে উঠেছিল, আপনার হাতও আমি দেখতে পাচ্ছি সেখানে আহত আপনিও হয়েছিলেন, তো সেই এলাকায় বোধহয় পোলিং এজেন্ট দেওয়া যায়নি নাকি? সেই এলাকা দেওয়া যায়নি। আরও একটি সংখ্যালঘু এলাকা আছে, সেই দুটি জায়গা আমরা দিতে পারিনি। এটা বরাবরই এই সংখ্যালঘুরা একটা তাণ্ডব চালায়। যারা বিশেষ করে শাসন ক্ষমতায় থাকে পশ্চিমবঙ্গে, তাদের দ্বারা আশ্রিত গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী সংখ্যালঘু এলাকার আছে। তাদের কাজই হচ্ছে অসামাজিক তত্ত্বে যুক্ত থাকা। সেই জন্য এখানে তারা এই সময় গুন্ডাগিরি করে
কাজকর্ম করে শাসক বাহিনীর নেতৃত্বে থাকে। এরাও তাই করেছে, তৃণমূলের আশ্রিত হয়ে এসব গুন্ডা বাহিনীরা কাজ করেছে। সেখানে সাধারণত যেহেতু আমাদের এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, যে তৃণমূল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য 2011 সালে এখানে শাসন ক্ষমতা এলো, এখন সে গণতন্ত্রের কথা বলতে পারে না। সেই জন্য কি আছে, এই তাদের কাছে এখন এই গুন্ডা বাহিনী আর হারমাদ বাহিনী ওদের এখন আশ্রয়ের স্থল হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, ওদের কাছে ক্যাডার নেই। আজকে সমস্ত ক্যাডার যারা ভারতীয় জনতা পার্টির কাছে চলে এসছে, তারা এখন এই গুন্ডা বাহিনীর উপরে নির্ভর করে ভোট লড়াই করে, কিন্তু এবারে সেই ভোট বৈতরণী ওরা পার করতে পারবে না। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন এবারে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বদ্ধপরিকর ছিল, সেটা করে দেখিয়েছে। একদমই এবার তো রেকর্ড সংখ্যায় মানে ভোট পড়েছে, মানে এটা একদম অবিশ্বাস্য, মানে 90%-এর ওপরে মানুষ ভোট দিয়েছেন। তো সেক্ষেত্রে তৃণমূল থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা 152 আসনে আজ ভোট ছিল এবং তৃণমূল 135 থেকে 37 আসনে তৃণমূল জয় লাভ করে। তৃণমূল এখন আর গন কেস। কারণ কি, তৃণমূল আমার যেটা মনে হয় যে আমি কিছুদিন আগে আগে ভাবছিলাম যে ওরা 80টির মতন আসন পেতে পারে, কিন্তু এখন ওটা নেমে গিয়ে 60 থেকে 70-এ চলে আসতে পারবে। তৃণমূল এখন আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে ওরা এখন পরিত্যক্ত একটা পার্টি হয়ে গেছে। তৃণমূলের কাছে আশা ভরসা কিছু নেই। তৃণমূল এই 15 বছরে তাদের এই সমস্ত বঙ্গভাষীদের কাছে বা পশ্চিমবঙ্গবাসীদের কাছে কোনো রকম কোনো তাদের স্বপ্নের বাংলা বানাতে পারেনি। সমস্ত রকম দুর্নীতি, অন্যায়, স্বজন পোষণের কাজ করেছে। সেই জন্য মানুষ বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একটি সুন্দর সুশাসনযুক্ত আর উন্নতিমূলক, অর্থনৈতিক উন্নতিমূলক একটি প্রশাসন দেবে। সেটা মানুষের একটা ইচ্ছাও ছিল, বিশ্বাসও ছিল, তার প্রতিফলন আজকে ভোট বাক্সে হয়েছে। এই দাঁতন বিধানসভায় আপনার বিজেপি প্রার্থী, আপনার যে মূল প্রতিপক্ষ তৃণমূলের যে যিনি ক্যান্ডিডেট মানিক মাইতি, তার উদ্দেশ্যে কি বলবেন? মানে কোথাও গিয়ে কি আপনার মনে হয়েছে যে তিনি আপনার থেকে কিছুটা হলেও দুর্বল, তাই জন্য আপনি তাকে ফুৎকারে উড়িয়ে দিলেন? আমি ব্যক্তিগতভাবে ওরা কোনো আক্রমণ করতে চাই না, কিন্তু যেটা দলগত বা পার্টিগত ব্যাপার যেটা বলতে চাই, আমার ধারে কাছেও মানিক মাইতি বাবু নেই। কারণ প্রথম থেকেই মানিক মাইতি বাবু যখনই উনি প্রার্থীপদ ঘোষণা করে তৃণমূল পার্টি, তাদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। ইফতিকার আলী যে এবারে প্রার্থী পদের জন্য অনেকখানি ইচ্ছা করেছিল যে সে টিকিট পাবে, সে টিকিট পায়নি। মানিক বাবুর টিকিট ঘোষণা হওয়ার পরে সঙ্গে সঙ্গেই পার্টি অফিস জ্বালিয়েছে, ভাঙচুর করেছে, অ্যাম্বুলেন্সকে জ্বালিয়েছে, টায়ার পুড়িয়ে রাস্তা ব্লক করেছে। এটা কিসের বহিঃপ্রকাশ? এটা তো তার ফার্স্টেশন। তো সে অবশ্য কোনো রকমভাবে তাকে জোড়াতালি দিয়ে কাজ করেছে, কিন্তু তার ভিতরের যে তার ক্ষোভ, সেটা তো আর সে কোথাও কোথাও তার তো বহিঃপ্রকাশ হয়েছেই। বাকি আরও 2-3 জন ছিলেন, যেরকম বিক্রমবাবু, দুবারের বিধায়ক। উনি কাজ করুন না করুন, উনি তো কিছু খারাপ কাজ কিছু করেননি, আর কিন্তু ওনাকেও দেওয়া হয়নি। ওনার নিশ্চয়ই ওনার মনে আঘাত লেগেছে। আরও 2-3 জন এরকম ওনাদের নেতৃস্থানীয় আছেন তৃণমূলের, যারা এখন পার্টিতে বেশি ওনার গুরুত্ব পান না। তো ওনার এসব বহিঃপ্রকাশ আমার সেক্ষেত্রে কি তৃণমূলের বিপক্ষে ভোট হলো দাঁতনে? মানে দলীয় কর্মীরাই দলকে হারানোর জন্য? আমি দুটোভাবে এবারে ভোট পেয়েছি। একটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সংগঠিত আর একজোট হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে, আর যারা তৃণমূলের বিক্ষুব্ধ তারাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আমি দুটো দলের মিশ্রিত যে প্রচেষ্টা, তাতে জয়ী হয়ে আসবো। একদমই। দাদা, আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে জল্পনা এমনই রয়েছে কি যে আপনি যেহেতু হেভিওয়েট ক্যান্ডিডেট বিজেপির, সেক্ষেত্রে যদি আপনি জিতে আসেন এবং যদি বিজেপি ক্ষমতায় আসে আগামী দিনে 4 তারিখে, সেটা বোঝা যাবে, তো সেক্ষেত্রে আপনাকে মন্ত্রী করা হতে পারে। তো সেই আপনার যেহেতু RSS ঘরানা, সেদিক থেকে দেখতে গেলে আপনি কি সেই গুরুদায়িত্ব নেবেন মাথায়? আমরা যে কোনো সময় যে দায়িত্ব আছে সেটা যত্ন সহকারে আর একদম নিষ্ঠা সহকারে পালন করি। এখন মন্ত্রিত্ব পাবো কি পাবো না, সেটা আমাদের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব সেটা ঠিক করবে। কিন্তু যখন যে দায়িত্ব আসে, সেই দায়িত্ব আমি যত্ন সহকারে পালন করার জন্য প্রস্তুত থাকি, আর তার জন্য কোনো পিছু পা হয় না। এটা নির্ভর করবে রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের উপরে।